যে হায়নার মতো যে দলটি, সেই দলটি পতিত সরকারের পতনের কথা তিনি বলেছেন। আমি জানি না আপনাদের অবস্থানটা কি ছিল, সে পতিত সরকারের পতনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল, বা এখন আসলে অবস্থানটা কি সেটি একটু জানবার চেষ্টা করব। একই সাথে আপনি যদি বলেন যে এখন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একটা মুখোমুখি অবস্থানে তৈরি করে ওদের মতো প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা। প্রথমত আপনি বলবেন যে আসলে যে হায়নার মতো যে দলটা পতিত সরকারের বিদায় হলো, তাদের সাথে আপনাদের পূর্বের অবস্থান কি ছিল, এখনকার অবস্থান কি? দেখুন, একটা দল জন্ম থেকে হায়না হয় না, সারা জীবন হায়না থাকে না, কখনো কখনো হায়না হয়। আবার আওয়ামী লীগের যদি অতীত ইতিহাস আপনি দেখেন, 96 থেকে 2001-এর আওয়ামী লীগ তো এরকম হায়না আচরণ আমরা দেখিনি। 70 সালে বা 71 সালে তাদের ভূমিকা তো প্রশংসিত, পুরো বাঙালিকে এক করেছিল। পাকিস্তানে হায়নার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, বাঙালিরাই করেছিল, কিন্তু সর্ববৃহৎ দল হিসেবে আওয়ামী লীগ লিড দিয়েছিল। 6 দফা আন্দোলন করেছে, 69 গণ অভ্যুত্থান করেছে। হ্যাঁ, 3টি পরপর ইলেকশনের কারণে একটা অথরিটেরিয়ান রিজিম তৈরি হয়ে গেছে। সেখানে জাতীয় পার্টিকে ব্লেম করা যেতে পারে। সেই ইলেকশনে জাতীয় পার্টি 2.5বার পার্টিসিপেট করেছে, 14 সালে অর্ধেক বলবো, 18 সালে এবং 24 সালে। বিএনপি সেখানে 1বার পার্টিসিপেট করেছে। পার্টিসিপেশন পলিটিক্যালি ব্লেমঅর্থী হতে পারে, কিন্তু জাতীয় পার্টি লার্জ স্কেল করাপশন, দুর্নীতি, খালেদা জিয়ার জেলে যাওয়ার সময় সেটাকে সাধুবাদ জানানো, ইভেন যুদ্ধাপরাধীর বিচার, মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অসংখ্য টকশোতে খালেদা জিয়ার মুক্তি চেয়েছি এবং ক্যাটাগরিক্যালি বলেছি সিমিলার মামলায় অন্যান্য আসামির জামিন হচ্ছে, খালেদা জিয়ার কেন জামিন হচ্ছে না। তখন আপনার মতো অ্যাঙ্কর আমাকে বলেছে এটা তো কোর্টের বিষয়। আমি বলেছি না, কোর্টের বিষয় না, পিপি বা সরকার থেকে যদি অবজেকশন না দেওয়া হয় তাহলে জজ সাহেবের জামিন দিতে কোনো বাধা থাকে না। সরকার থেকে অ্যাটর্নি জেনারেল অবজেকশন দিচ্ছে, অ্যাটর্নি জেনারেল কি সমসাময়িক অন্য মামলায় অবজেকশন দিচ্ছে না। কোশ্চেনটা হলো রাষ্ট্র। এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি কোনো দলই মুখ্য ইস্যু না। মুখ্য ইস্যু রাষ্ট্রের জন্য কি দরকার, রাষ্ট্রের জন্য কি কাঠামো দরকার। সেখানে বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে না তিউনিশিয়া হবে? শ্রীলঙ্কা তো লুটপাট করে অর্থনীতিকে হচপচ করে মার খেয়ে পালিয়ে গেল সবাই। আবার সেই ফ্যামিলির লোক এসে কিন্তু শ্রীলঙ্কাকে এখন বাঁচাচ্ছে, কারণ তাদের সেই অভিজ্ঞতাটা কাজে লাগছে। বাট শ্রীলঙ্কায় জেনোসাইড হয়নি, গণহত্যা হয়নি, গণগুলি হয়নি, যে কারণে ওই ফ্যামিলির লোককে মানুষ আবার অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশে এটা আবার ডিফিকাল্ট। নাকি তিউনিশিয়া হবে, যে তিউনিশিয়া মানুষ এত নাকি গাদ্দাফির লিবিয়া হবে, সিরিয়া হবে, মিশর হবে, ইরাক হবে। এগুলো তো চিন্তা করতে হবে। 150 দিনে সরকারের সাফল্য, অর্থনীতি সরকার ধসে যেতে দেয়নি, ধরে রেখেছে, চেপে ধরে রেখেছে, এটা আমি সাফল্য বলবো। ডক্টর ইউনূসের কপালে বাইডেন চুমু দিয়েছে সবার, এটা আমাদের জন্য ভালো লেগেছে যে এত গুরুত্বপূর্ণ। এর বাইরে সরকারের আর কোনো সাফল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার সাফল্য হচ্ছে না কেন? ডুইং নাথিং একটা কনসেপশন আছে, যেটা কুইন অফ ইংল্যান্ড বা কিং অফ ইংল্যান্ডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যে ইংল্যান্ডের রানী বা রাজা যিনিই হবেন তিনি কিছুই করবেন না, পার্লামেন্ট তার সামনে যা দেবেন উনি তাই সাইন করবেন। কুইন এলিজাবেথের লার্জ জীবনে দেখা গেছে এক সময় 1964-এ ওনারই মামা লর্ড মাউন্টব্যাটেন কু করার চেষ্টা করেছিল যদি ইকোনমির কারণে। উনি বলছে যে আমাদের রাজ পরিবারের কোনো পলিটিক্যাল বিষয়ে পার্টিসিপেশন করার সুযোগ নেই, ওনার মামাকে সেন্ড করে দেন। মার্গারেট থ্যাচারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট হলো বা তার পার্টি থেকে সরিয়ে দিল, সবাই আশা করেছিল কুইন এলিজাবেথ মার্গারেট থ্যাচারের পক্ষে কাজ করবে। কুইন এলিজাবেথ পক্ষে কাজ করতে পারেননি, কারণ ডুইং নাথিং। আবার যখন টনি ব্লেয়ারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট হলো, সবাই ভেবেছিল কুইন এলিজাবেথ তার বিরুদ্ধে কাজ করবে, কিন্তু উনি বিরুদ্ধেও কাজ করেন নাই। সো ডুইং নাথিং ইজ এ কনসেপশন দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ক্রাউন অফ ইংল্যান্ড, নট ফর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। রাষ্ট্র চালানো একটা সর্বোচ্চ লেভেলের পলিটিক্যাল অ্যাক্টিভিটি। আপনি এখানে ছোট্ট একটা কথা বলছিলেন, সে কথাটা আমি একটু তুলে রেখেছি, আপনি যদি সেটার একটা উত্তর দিতে চান কিনা। আপনি বলছিলেন যে শ্রীলঙ্কায় কিন্তু যারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল তারা এসেই কিন্তু আবার অ্যাকসেপ্ট করেছে। এটা দিয়ে কি মিন করছেন? এটা দিয়ে মিন করছেন যে বাংলাদেশে যারা পতিত সরকার তারাও কি আবার এই একই ধরনের অবস্থার মধ্যে ফিরে আসার জন্য জাতীয় পার্টি বা আপনারা মিলে কোনো রকম কোনো পরিকল্পনা বা কোনো কিছু এরকম? না, আমি যেটা বলতে চাচ্ছি যে ওখানে যেহেতু গণহত্যা হয়নি, পুলিশ গুলি করেনি, সে কারণে তাদের ফিরে আসার সুযোগ ছিল। বাংলাদেশের ওই চিহ্নিত ব্যক্তিদের ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারা কারা, যেমন কারণ নাম বলতে যাচ্ছেন যেহেতু সাবজুডিস ম্যাটার, কিন্তু এতে অ্যাজ এ দল আওয়ামী লীগ যেহেতু এখনো ব্যান্ড হয়নি, আওয়ামী লীগকে রাজনীতি এখনো তো নিবন্ধন, ইলেকশন কমিশন নিবন্ধন বাতিল করেনি। ইলেকশন কমিশনও তো এই সরকারেরই আমলে, সরকারও এই সরকারের, ল মিনিস্টারও এই সরকারের, ইলেকশন কমিশনও টেকনিক্যালি ল মিনিস্ট্রির আন্ডারেই। যেহেতু বাতিল হয়নি,
তারা ভোট করার অধিকার এখন পর্যন্ত আছে অ্যাজ অফ টুডে। মানে দেশের জনগণ কি তাদেরকে এই পরিস্থিতিতে গ্রহণ করতে পারবে কিনা? কারণ আপনি নিশ্চয়ই 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত অবস্থান দেখেছেন, নিশ্চয়ই আমরা একটা পরিষ্কার যে হেলিকপ্টার থেকে কারা স্ন্যাপার দিয়ে গুলি করেছে, কারা ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, এই সব কিছু পরিষ্কার থাকবার পরেও কি আপনি মনে করেন যে বাংলাদেশের জনগণ ভোট দেবে না? যদি জনগণ তাদেরকে অপছন্দ করে, জনগণকে ভোট দেবে না। তার মানে আপনি চান যে তারা ভোটে আসুক? 99% লোক আপনার বিরুদ্ধে থাকলেও আপনার ভোট করার অধিকার আছে যদি 1% লোক আপনাকে ভোটে চায়। ডেমোক্রেসি ইজ নট এ মেজরিটিয়ান রুল। ডেমোক্রেসি হচ্ছে বহুত্ববাদ, সকল দলেরই অংশগ্রহণের অধিকার আছে। আওয়ামী লীগ যে ভুলটা জামাতের সাথে করেছে, সেই ভুল যদি জামাত আওয়ামী লীগের সাথে করে বা বিএনপি আওয়ামী লীগের সাথে করে, 10 বছর পরে ইতিহাস রিপিট হবে না। কোন গণবিপ্লবে যদি কোনো সরকার পলায়ন করে, সেই পলাতক সরকার কি খুব দ্রুতই দেশে এসে জনগণের আস্থা অর্জন করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? যেহেতু আজকে আমি বলছিলাম, ব্যারিস্টার শিশির মনি, তিনি অ্যাডভোকেট শিশির মনি বলেছিলেন যে মানবতা বিরোধী অপরাধী ট্রাইব্যুনালের কাছে এমন ধরনের এভিডেন্স আছে, কোথায় কে কাকে গুলি করেছে, র্যাব কাকে নির্দেশ দিয়েছে, বিজিবি কাকে নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ, সব এভিডেন্স তারা জোগাড় করেছে। তো সে অবস্থায় তাদের রাজনীতির কথা নিয়ে আপনি যেটা বলছিলেন যে ফিরে আসার কোনো কি স্কোপ কি আছে কিনা? না, আমি বলছি 100 জন, 200 জন, 300 জন, 400 জন, 500 জন ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে ডেফিনেটলি, কিন্তু বাকি যারা আছে তারা যদি রাজনীতি করে, ভোট করে, আপনি বাধা দিবেন কোন আইনে? আদৌ করবে কিনা আমরা জানি না, আদৌ করতে পারবে কিনা আমি জানি না। এখনো তো পার্টি অফিসই খুলতে পারেনি আওয়ামী লীগ। আদৌ করবে কিনা ওই ডোন্ট নো, বাট করলে আপনার বাধা দেওয়ার কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। দ্যাট ইজ আমি আইনের কথা বলছি। তারপরও জনগণ যদি জনরোষ যদি থাকে, সেই জনরোষ ঠেকাবে কে? যে জনরোষের কারণে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ পালিয়ে গেল, সামনের ভোটের সময় যদি সেই জনরোষ থেকে থাকে, তাহলে তারা ভোট করবে কিভাবে? আওয়ামী লীগ সরকারের দায়িত্ব হচ্ছে জনরোষটাকে কমিয়ে দেয়া। আর এখানে আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ, ইয়েস অফকোর্স, যে কোনো জনরোষ কমিয়ে দেয় রাষ্ট্র। কেউ আপনাকে হত্যা করলে সেখানে জনরোষ না, সেটা তো বিচার হবে। আপনি হত্যার পরিবর্তে তো হত্যা করতে পারেন না, এটা তাই আমি জাহিলিয়াতের যুগ, নিশ্চয়ই না, মব জাস্টিস করতে পারেন না। একসময় বলা হয়তো মগের মুল্লুক, কিছুদিন বাংলাদেশে ছিল মবের মুল্লুক। এই ক্ষেত্রে বিএনপি সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা এখন পর্যন্ত পালন করছে, এবং আমি মনে করি এটি অনেকেই পলিটিক্যালি বলছি না, আমি জেনুইনলি বলছি, এই দেশটা বাঁচানোর ক্ষমতা এখন এই মুহূর্তে শুধুমাত্র বিএনপিরই আছে। কারণ তারা অনেকবার দেশে ক্ষমতা বিশ্বাস করে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি মনে করি তারা ইনক্লুসিভ একটি রাজনীতি যদি করতে পারে, সেখানে কে কত আসন পেলে এটা ইম্পর্টেন্ট না, দেশটা বেঁচে যাবে। দেখুন, মায়ানমারে এখন 4টা গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট হচ্ছে আর্মি, একটা গভর্নমেন্ট হচ্ছে খ্রিস্টান একটা রেবেল গ্রুপ, একটা হচ্ছে বুদ্ধিস্ট রেবেল গ্রুপ আরাকান, মোস্ট ইম্পর্টেন্ট আরাকান আর্মি আমাদের বর্ডার দিয়ে আছে, এবং আরেকটা হচ্ছে সেখানে আরসা, যেটা মুসলিম অধ্যুষিত, তাদের কোনো বর্ডার নেই, খুব একটা অংশগ্রহণ নাই। বাংলাদেশ ইজ ইন বিগ ট্রাবল। বাংলাদেশ সারাউন্ডেড বাই ইন্ডিয়া, যেখানে ট্রেড অফ আছে। বাংলাদেশের সাথে আরেকটা বর্ডার হচ্ছে মায়ানমার, যেটা আরাকান আর্মি, যাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, এবং আরাকান আর্মির সাথে আমাদের কোনো অফিসিয়াল সম্পর্ক এখনো হয়নি। আমাদের আরসার সাথে সম্পর্ক ছিল, কারণ আমাদের রোহিঙ্গারা এখানে আছে, এবং ইতিমধ্যে তালেবান এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। ওদের ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করা হতে পারে, আমি ভয় পাচ্ছি। 1950 সালের পরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হওয়ার, মানে যদি এ ধরনের কোনো যুদ্ধ হয়, কম্পিটিশন পৃথিবীতে হয়েছে, রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধগুলো হয়েছে, একটা রাশিয়া হয়নি, একটা আমেরিকাতে হয়নি, অন্যান্য জায়গায় হয়েছে। তো যেমন আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকাতে 2বার অ্যাটাক হয়েছে, একটা 1/11-এ টুইন টাওয়ার ভেঙে গেল, আর পার্ল হারবারে সেকেন্ড হারবারে হলো। কিন্তু তারা তো পৃথিবীর অনেক দেশে অ্যাটাক করেছে, ভিয়েতনাম করেছে, আফগানিস্তান করেছে, ইরাক করেছে। তো আমি যেটা অনুভব করছি, ইভেনচুয়ালি বাংলাদেশ ক্যান বি এ লং টার্ম কনফ্লিক্ট জোন যদি এই সরকার ভুল করে, যদি বিএনপি। বাংলাদেশ আক্রান্ত কোনো সংখ্যা আছে? বাংলাদেশ আক্রান্ত হওয়ার সংখ্যা বলতে আমি তো মনে করি বাংলাদেশের ভেতরে যে আমাদের আভ্যন্তরীণ অনৈক্য বা মতানৈক্য আছে, সেই মতানৈক্য যখন প্রকট হবে, তখন তো আভ্যন্তরীণ সিভিল ওয়ার হতে পারে। মতানৈক্য চলছে পৃথিবীতে, এখন তো অবশ্যই মতানৈক্য চলছে। পৃথিবীতে যদি বাংলাদেশের ঘটনাটা আপনি আরব স্প্রিং এর মতোই ধরে থাকি আমরা, তখন সিমিলারিটি আছে। আরব স্প্রিং এ একটা দেশে শান্ত হয়নি, দুঃখের বিষয়। সিরিয়াতে 5 লক্ষ লোক মারা গেছে। লিবিয়া তো কোনো স্টেটই নেই, 4-5টা দেশ হয়ে গেছে লিবিয়া। মিশরেও তাই, একাংশ যুদ্ধ চলছে। তো বাংলাদেশকে সেক্ষেত্রে লার্জার ভিজিবল পার্টি, যেহেতু আওয়ামী লীগ এখন পলাতক হয়ে গেছে, বিএনপিকে রাষ্ট্রটা বাঁচানোর দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে একটা ভোট যৌক্তিক সময়ে একটা যৌক্তিক সমাধান,
কারণ এই সরকার ভোটের সরকার না, ম্যান্ডেটের সরকার না, রিফর্মও করতে পারলো না। রিফর্ম করাও একটা অনেক বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। সংস্কার করতে চাচ্ছে সবাই, রাজনীতিক সংস্কার করতে হবে, রাজনৈতিক সংস্কার তো হচ্ছে না। তো আমি অনুভব করছি এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাতে গেলে একটি ভোটের আলো দেখাতে হবে। স্থানীয় সরকার ভোটের কথা অনেকে বলছে, কিন্তু দেখুন সরকার সংস্কার করতে পারছে না, ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করতে পারছে না, পুলিশকে কন্ট্রোল করতে পারছে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা আনতে পারছে না, এবং একটি কেয়ারটেকার গভর্নমেন্ট একটি ভোটই করতে পারে না, খুব কষ্ট হয়। সেখানে একটি ভোট এবং অনেকগুলো লোকাল গভর্নমেন্ট টায়ারের ভোট, এটা করা সরকারের জন্য অত্যন্ত দুরূহ। এবং লোকাল গভর্নমেন্ট ভোটে ভায়োলেন্স বেশি হয়, আমাদের অভিজ্ঞতা যেটা বলে। সেই ভায়োলেন্স সামাল দেওয়ার মতো এনাফ স্ট্রেংথ এই সরকার অর্জন করতে পারেনি। এই ক্ষেত্রে সরকারের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে বলে তো আমি মনে করি না। ডক্টর ইউনূস স্যার তো সারা পৃথিবীতে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিদের পড়িয়েছেন, তিনি লেকচার দেন, তার লেকচার মন্ত্রমুগ্ধের মতো শত শত রাষ্ট্রপতি বিভিন্ন সমাবেশে শোনেন, এখনও তাই। পৃথিবীর ইকোনমির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন উনি। রাজনৈতিক দলগুলোকে ডেকে এ বিষয়ে তাদের মতামতের ভিত্তিতে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি খুব ব্যক্তিগতভাবে বলবো, তার ডাকা বা তার ইনভাইটেশনে উনি অনেক দলকেই ডাকেন যাদের পলিটিক্যাল গুরুত্ব কম, কিন্তু ওখানে সংখ্যাধিক্য বেশি দেখা যায়। তো আমি মনে করি কি দল তো 4-5টি, এই 4-5টি কি দলের সাথেই তাকে আলোচনা করতে হবে। নিশ্চয়ই। আমি একটা সর্বশেষ ছোট্ট করে উত্তর নিতে চাই, আপনাদের সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে এখন? আমার জানা মতে নাই। আচ্ছা, কেন? যোগাযোগ, তারা তো কোনো পার্টি অফিসে নাই, তাদের কোনো বক্তব্য নাই, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাই, টক শোতে নাই, তো কিভাবে যোগাযোগ হবে? যোগাযোগ হওয়ার তো আমি কোনো লক্ষণ বা কারণ দেখি না। না, যোগাযোগের মাধ্যম তো ফিজিক্যালি হতে হবে, সে ধরনের কোনো কথা নয়। এরকম কি মানে? দেখুন, আওয়ামী লীগের পার্টি অফিস প্রচণ্ড দুর্গন্ধময় এট দ্য মোমেন্ট, সেটা পরিষ্কার করার মতো লোকই নাই। সেখানে আওয়ামী লীগ কোনো কনস্পিরেসি করবে, দেশ দখল করবে, সরকার উৎখাত করবে, এগুলো অনেক কল্পনা। তবে দেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য, বিএনপির স্বার্থে, দীর্ঘমেয়াদী রাজনীতির কথা বলছি, একটা স্লিম আওয়ামী লীগ, পরিশীলিত আওয়ামী লীগ, একটা উদার আওয়ামী লীগ, একটা মুক্তিযুদ্ধের সপক্ষের আওয়ামী লীগ থাকা প্রয়োজন, দুর্নীতিমুক্ত। তাতে দেশের রাজনৈতিক ভারসাম্য হবে। তা নাহলে দেশের রাজনীতিটা এককেন্দ্রিক হয়ে যেতে পারে। এদেশের মানুষের মধ্যে তীব্র মৌলবাদের সংখ্যা আছে,